আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। মান্থ ওয়াইজ আমরা আপলোড করে থাকি। এছাড়া icsgwbcs.com www.icsgwbcs.com-এ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পিডিএফ আকারে আপলোড করা হয়, সেখানে ভিডিওর লিঙ্কও দেওয়া হয়। এছাড়া প্র্যাকটিস সেটসও আপলোড করা হয়। এছাড়া আমাদের ফেসবুক পেজ আনঅফিসিয়াল আইসিএসজি ফ্যাকাল্টি ফর ডাব্লিউবিসিএসে আপডেটের জন্য ফলো করতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমে কোভিড-19 সেকশন দিয়ে শুরু করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে প্রথম প্লাজমা ব্যাংক, এটা দিল্লির আইএলবিএস হসপিটালে উদ্বোধন করা হয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের উদ্বোধন করেন জুলাই 2020-তে। প্লাজমা কনভালেসেন্ট প্লাজমা থেরাপি কোভিড-19-এর একটি প্রমিসিং ট্রিটমেন্ট হিসেবে বিজ্ঞানীরা ভেবেছিল। এটা নিয়ে রিসার্চেও চলেছে প্রায় বছরখানেক। তবে খুব রিসেন্টলি এটাকে ভারত সরকারের তরফ থেকে একটা কমিউনিকেশন করে জানানো হয় যে প্লাজমা থেরাপি কোভিড-19-এর ক্ষেত্রে ভারত সরকার আর ব্যবহার করবে না এই ট্রিটমেন্টটা, কারণ এতে আশানুরূপ সাফল্য পায়নি। বরং উল্টো দিক থেকে এটা অনেক বিশেষজ্ঞ বলেছেন যে এটা ভাইরাসের মিউটেশনে হয়তো হেল্প করেছে। সেই জন্য প্লাজমা থেরাপি কোভিড-19-এর ক্ষেত্রে এখন ভারতবর্ষে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে যে নিউজটি দেখব সেটা খুব ইন্টারেস্টিং নিউজ। কোভিড-19-এর সাথে এনভায়রনমেন্টের যে একটা রিলেশন রয়েছে, এনভায়রনমেন্ট মুভমেন্ট যারা করে প্রোটেকশনের ক্ষেত্রে, তারা খুব জোরালোভাবে বেশ কয়েকটি দিক তুলে ধরেছেন, যেখানে তারা বলতে চেয়েছেন যে কোভিড-19 প্যান্ডেমিক এবং এরকম আরও প্রচুর কিছু ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন ডিজিজ রয়েছে, যে ডিজিজগুলো তারা বলছেন মেবি হয়তো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট না করার জন্য বা অসচেতনভাবে পরিবেশকে ব্যবহার করার জন্য এই ডিজিজগুলো হয়তো মানব জাতিকে আক্রান্ত করছে। তো কিছু কিছু সায়েন্টিস্ট বলছেন যে এই যে লস অফ বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ ট্রেড, এর সাথে একটা স্ট্রং লিঙ্কেজ আছে এপিডেমিক্সের। কী করে? এই যে বায়োডাইভার্সিটি লস হয়, এক্ষেত্রে প্রচুর প্যাথোজেন তৈরি হয় এবং তাদের হোস্টের একটা নতুন ইকোসিস্টেম তৈরি হয়, যেখানে তারা নতুন নতুন হোস্ট খুঁজে পায়। এই হোস্ট খুঁজে পায় বলে তারা মিউটেশন করে এবং তারা ডেঞ্জারাস ভাইরাস ব্যাকটেরিয়ায় পরিণত হচ্ছে। উদাহরণ হিসেবে তারা ইবোলা, বার্ড ফ্লু, মার্স, সার্স, নিপা এই ভাইরাসগুলোর কথা বলেছে। অবশ্যই কোভিড-19ও এ ধরনেরই একটি ভাইরাস। এবার এর উদাহরণ হিসেবে কোভিড-19কেই উল্লেখ করা হয়েছে, যেখানে কোভিড-19-এর সোর্স হিসেবে বিজ্ঞানীদের মধ্যে একটা উল্লেখযোগ্য মতবাদ আছে যে এটা পশুদেহ থেকে মানবদেহে সংক্রামিত রোগ। এক্ষেত্রে চায়নার উহানে যে ওয়াইল্ড লাইফ মার্কেট ছিল, সেখান থেকেই ধরা হয় যে এই ভাইরাসটার উৎপত্তি। তো সেখানে যে বাদুড় ছিল, বাদুড় থেকে মানবদেহে এই ভাইরাসটা প্রবেশ করেছে, এটা একটা মতবাদ। আরেকটি মতবাদ হচ্ছে এটা বাদুড় থেকে প্যাঙ্গোলিন নামক প্রাণীর দেহে গেছে, সেই প্যাঙ্গোলিন থেকে মানব দেহে প্রবেশ করেছে। বাদুড় এবং প্যাঙ্গোলিন দুটোই ওয়াইল্ড লাইফ ট্রেডে খুব উল্লেখযোগ্য পশু প্রাণী, এবং যাদের ওয়াইল্ড লাইফে ট্রেডে প্রচুর দাম আছে ওয়ার্ল্ড মার্কেটে, এবং চায়না ওয়াইল্ড লাইফ মার্কেট ওয়ানে এগুলোর ট্রেড হয়ে থাকে। তো এটাকে তারা উদাহরণ হিসেবে ব্যবহার করেছে। তো এনভায়রনমেন্ট প্রোটেকশনিস্ট যারা, তারা বলছেন যে বায়োডাইভার্সিটি হচ্ছে একটা ন্যাচারাল ক্যাপিটাল। খুব সুন্দর লাইন, বায়োডাইভার্সিটি ইজ এ ন্যাচারাল ক্যাপিটাল এবং ইট ইজ এ কমন হেরিটেজ। তো এটাকে প্রোটেক্ট করার দায়িত্ব সবার। তারা বলছেন যে এনক্রোচমেন্ট, অল্টারেশন অফ বায়োডাইভার্সিটি, এটা ডাইভার্সিফিকেশন অফ প্যাথোজেন এবং এপিডেমিক্স এবং প্যান্ডেমিক্সের ডাইভার্সিফিকেশানে হেল্প করে। তো এটার সলিউশন হিসেবে তারা কি বলেছেন, খুব ইন্টারেস্টিং, এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট। ওয়ান হেলথ অ্যাপ্রোচ, এটা খুব পপুলার অ্যাপ্রোচ একটি, ওয়ান হেলথ অ্যাপ্রোচ, যেখানে গোটা বিশ্বব্যাপী এই অ্যাপ্রোচটা পরিবেশ রক্ষার্থে এবং চিকিৎসা বিজ্ঞানেও খুব জনপ্রিয়তা লাভ করেছে। যেখানে হেলথ অফ পিপল মানে মানুষের স্বাস্থ্য, ওয়াইল্ড অ্যান্ড ডোমেস্টিকেটেড অ্যানিম্যালদের হেলথ মানে পশু এবং বন্য পশু এবং পালিত পশুদের স্বাস্থ্য, এবং এনভায়রনমেন্টের হেলথ, এই যে তিনটে ধরনের সেকশন আছে, এরা পরস্পরের উপর নির্ভরশীল, এবং এদেরকে প্রোটেক্ট করতে গেলে একটা সিঙ্গেল অ্যাপ্রোচে সবাইকে কাভার করতে হবে, তবেই এরা সবাই ভালো থাকবে। মানে আমরা মানব সভ্যতাও ভালো থাকবো, পশু পাখিরাও ভালো থাকবে এবং পরিবেশও ভালো থাকবে।
তো এটার জন্য কি করা যেতে পারে? রেগুলেশন অফ হাই রিস্ক ওয়াইল্ড লাইফ মার্কেট, মানে ওয়াইল্ড লাইফ যে মার্কেটগুলো আছে, পশু যেখানে কেনা বেচা হয় জীবিত বা মৃত, সেগুলোকে রেগুলেশনের আওতায় আনতে হবে, কড়া রেগুলেশন। 2 নম্বর, গ্রিন জবস তৈরি করতে হবে, মানে চাকরি তৈরি করতে হবে, কাজ তৈরি করতে হবে, কিন্তু সেই ধরনের কাজ যেগুলো পরিবেশ দূষণ করায় না, যেগুলোকে গ্রিন জবস বলা হচ্ছে। খুব ইন্টারেস্টিং টার্ম, ইউজ করা যেতে পারে রাইটিংয়ে। আচ্ছা, কার্বন নিউট্রাল ইকোনমির দিকে আমাদের যেতে হবে। এটা আমরা দীর্ঘদিন থেকেই জেনে আসছি যে কার্বন নিউট্রাল ইকোনমির দিকে যত আমরা যাব, আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। এই 3টে উল্লেখযোগ্য রাস্তার কথা বলা হয়েছে, তবে প্রোটেকশন করা যাবে এনভায়রনমেন্টে। এছাড়া বায়োডাইভার্সিটি লিটারেসির প্রয়োজন আছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ওয়ান হেলথ অ্যাপ্রোচটা কী, এটা যদি আমরা একটু দেখি, ওয়ান হেলথ অ্যাপ্রোচে যেটা বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে এখানে ওয়ান হেলথ অ্যাপ্রোচের আন্ডারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়া সেটা আসছে, জুনোটিক ডিজিজ মানে পশু পাখি থেকে যে প্রাণী থেকে যে ডিজিজ হয় সেগুলো আসছে, ফুড সেফটি সিকিউরিটি এর আন্ডারে আসছে, ভেক্টর বর্ন ডিজিজ এর আন্ডারে আসছে, এনভায়রনমেন্টের হেলথ এর আন্ডারে আসছে, ক্রনিক ডিজিজ এর আন্ডারে আসছে, মেন্টাল হেলথ এর আন্ডারে আসছে এবং অকুপেশনাল হেলথও এর আন্ডারে আসছে। তাহলে ওয়ান হেলথ এতগুলো জিনিসকে ইনক্লুড করছে এবং সর্বোপরি 3টে দিককে কভার করছে, সেটা মনে রাখতে হবে। ওয়ান হেলথ এটা সম্পর্কে লেখা বা পড়া ব্যবহার করতে পারলে খুব ভালো। সেটা হচ্ছে হেলথ অফ পিপল, ওয়াইল্ড অ্যান্ড ডোমেস্টিকেটেড অ্যানিমালস হেলথ, আর হেলথ অফ দ্য এনভায়রনমেন্ট। এরপরে আমরা জাতীয় খবর বা ন্যাশনাল নিউজগুলো দেখে নেব। সেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। ভারতবর্ষের ডিফেন্স মিনিস্ট্রি আন্ডারে একটি কাউন্সিল আছে, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, যার চেয়ারম্যান রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া। এরা কি কাজ করে? এরা ডিফেন্স যে প্রকিওর করে, যে আর্মস, অ্যামুনিশনস এবং ফাইটার প্লেনস, ইভেন যে কোনো প্রকিওরমেন্টে এরা অ্যাপ্রুভাল দেয়। তো এই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ভারতবর্ষে আছে, এরা অ্যাকুইজিশনে অ্যাপ্রুভাল দেয়। তো এরা রিসেন্টলি বেশ কিছু ভারতের ডিফেন্স সেক্টরে কিছু অ্যাপ্রুভাল দিয়েছে, এমনকি আমরা জানি রাফাল জেটও ভারতে ইন্ডাক্টেড হয়েছে। এর পরের যে নিউজটি আমরা দেখে নেব সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট উইথ চায়না। এটা ভারতের 2018-19 সালে ছিল $53.56 বিলিয়ন, $53.56 বিলিয়ন। এটা 2019-20 হয়েছে $48.66 বিলিয়ন, মানে $48.66 বিলিয়ন। ট্রেড ডেফিসিট চায়নার সাথে একটু কমেছে, এটা ভালো কথা, কারণ ভারতের সাথে চায়নার যে ব্যবসায়িক সম্পর্ক, তাতে ভারতের সাথে চায়নার ট্রেড ডেফিসিট থাকে সবসময় ভারতের পক্ষে। তো ট্রেড ডেফিসিট কমলে চায়না থেকে ভারতের ইম্পোর্ট কম হচ্ছে। এর একটা সাথে যে প্যারালাল নিউজ জানা উচিত সেটা হচ্ছে করোনার সময় চায়না থেকে যে এফডিআই আসবে সেটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এটা একটু অন্যভাবে রেস্ট্রিক্ট করা হয়েছে। বলা হয়েছে যে ভারতের সাথে ল্যান্ড বাউন্ডারি যেসব দেশের আছে সেখান থেকে যদি কোনো এফডিআই আসে তাহলে গভর্নমেন্ট রুট বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পেয়ে তবে আসতে হবে। এর পরের যে ন্যাশনাল নিউজটি দেখে নেবো সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, 29 জুন। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একজন প্রখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান পিসি মহালানবিশের জন্মদিন। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে হিসেবে পালন করা হয়। পিসি মহালানবিশ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একটি পুরস্কার দেওয়া হয়। এবছর মানে 2020-তে সেটা ডক্টর সি রঙ্গরাজন পেয়েছেন, যিনি আরবিআই এর প্রাক্তন গভর্নর ছিলেন এবং ইনফ্লেশন নির্ণায়ক কমিটিতে ওনার অবদান আছে। তো সেই ডক্টর সি রঙ্গরাজন পিসি মহালানবিশ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020 রিসিভ করেছেন। ওনার আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে উনি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স কমিশন এর গঠনে রেকমেন্ডেশন করেছিলেন। এটি একটি সংস্থা ভারত সরকারের অন্তর্গত, যার বর্তমান চিফ হচ্ছে বিমল কুমার রায়। তবে উনি বলেছেন যে এই সংস্থাটি এখনও স্ট্যাটিউটারি বা আইনসম্মত বডি নয়, সেটা হলে হয়তো ভারতের স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আরও উন্নতি হবে। এর পরবর্তী যে নিউজটি দেখে নেব সেটা খুব ইম্পর্টেন্ট। রেওয়া সোলার প্রজেক্ট, মধ্যপ্রদেশে রেওয়াতে একটি সোলার প্রজেক্ট উদ্বোধন করলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এটা ভারতবর্ষে একটি উল্লেখযোগ্য সোলার প্রজেক্ট, এশিয়ার লার্জেস্ট সোলার প্রজেক্ট।
এটা ওয়ার্ল্ড ব্যাংকের ক্লিন এনার্জি ফান্ডের সহায়তায় তৈরি হয়েছে। এর এটা গ্লোবাল অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য যে ব্যাপার সেটা হচ্ছে এই সোলার প্রজেক্ট থেকে যে সোলার পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটা গ্রিড প্যারিটি ব্যারিয়ারকে ভাঙছে। মানে গ্রিড থেকে যে সোলার এনার্জি পাওয়া যায় তার পার ইউনিট প্রাইস হচ্ছে 4.5 টাকা। সেখানে এই প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তার পার ইউনিটের প্রাইস 2.15 থেকে 2.30, মানে 2 টাকা 15 পয়সা থেকে 2 টাকা 30 পয়সার মধ্যে থাকছে, যেটা গ্রিড পাওয়ারের ইউনিট প্রাইসের থেকে কম। এটা একটি উল্লেখযোগ্য অবদান এই প্রজেক্টের। এছাড়া এই প্রজেক্ট এশিয়ার সবথেকে বড় সোলার প্রজেক্ট এবং ভারতের যে আত্মনির্ভর স্লোগান পাওয়ারের ক্ষেত্রে রয়েছে সেখানেও এটা অবদান রাখছে। সোলার পাওয়ারে আমরা জানি ভারতবর্ষ একটা উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন গোটা পৃথিবীতে রাখতে চায়। এর পরবর্তী যে নিউজটি দেখে নেব সেটা হচ্ছে স্নেক বাইট মর্টালিটি ইন ইন্ডিয়া, মানে সাপের কামড়ে ভারতবর্ষে যে মৃত্যু, এটা নিয়ে 2011 সালে একটি রিসার্চ হয়েছিল। সেখানে একটি স্ট্যাটিস্টিক্সে দেখানো হয়েছিল যে ভারতবর্ষে প্রতি বছর অ্যাভারেজ 46,000 মৃত্যু ঘটে স্নেক বাইটের কারণে বা সাপের কামড়ের কারণে। তো আলটিমেটলি এটা 2011 সালে এই রিপোর্টটা বেরিয়েছিল, তবে 2019 সালে দেখা গেছে 2000 থেকে 2019 এই 19 বছরের মধ্যে এটা অ্যাকচুয়ালি প্রতি বছর অ্যাভারেজ 58,000 মানুষ ভারতবর্ষে সাপের কামড়ে মারা গেছেন, যেটা সংখ্যায় যথেষ্ট বেশি। ভারতবর্ষের যে স্টেটে সবথেকে বেশি মানুষ সাপের কামড়ে মারা যান সেই লিস্টে প্রথম আসে ইউপি বা উত্তরপ্রদেশ, তারপরে আসে অন্ধ্রপ্রদেশ, তারপরে আসে বিহার। আচ্ছা, এটা লো ল্যাটিটিউড মানে যেখানে অক্ষাংশ কম সেই দেশগুলিতে সাপের কামড়ের প্রাচুর্য দেখা যায়, বেশি মাত্রায় হয়। হু এই সাপের কামড়কে একটি টপ প্রায়োরিটি ট্রপিক্যাল ডিজিজ হিসেবে বর্ণনা করে। ট্রপিক্যাল অঞ্চলে হয় এবং এটা টপ প্রায়োরিটি আছে, মানে প্রচুর মৃত্যু এক্ষেত্রে ঘটে। তবে বেশিরভাগ মৃত্যুই যেটা যে কারণে ঘটে সেটা হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিস থেকে হয়, কারণ বন বা কৃষিক্ষেত্রে যারা যায় যেসব কৃষিকার্যের জন্য বা এগ্রিকালচার রিলেটেড যে প্র্যাকটিসগুলো আছে যেগুলো বনে প্র্যাকটিস করা হয়, মধু সংগ্রহ থেকে শুরু করে কাঠ সংগ্রহ, তো এই প্রাইমারি যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে এগুলোর জন্য মেনলি স্নেক বাইট ঘটে। তো স্নেক সেফ হারভেস্টিং প্র্যাকটিস এটা একটি উল্লেখযোগ্য প্র্যাকটিস যেটা সাপের কামড় থেকে কৃষকদের রক্ষা করতে পারে। এরপরে আমরা ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখে নেব, যেখানে আমরা দেখছি জাঁ কাস্টেক্স ইনি ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইনি এই নতুন প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেছেন। এরপরের নিউজটি মালাবার এক্সারসাইজ রিলেটেড। মালাবার এক্সারসাইজ একটি নেভাল এক্সারসাইজ, নৌসেনার এক্সারসাইজ, যেটা 1992 সালে শুরু হয় বাইল্যাটারাল এক্সারসাইজ হিসেবে ভারত এবং আমেরিকার মধ্যে যৌথভাবে। 2015 সালে জাপান এতে যোগদান করে এবং এটা ট্রাইল্যাটারাল এক্সারসাইজ হিসেবে পরিণত হয়। এখন অস্ট্রেলিয়া এর মেম্বার হতে চাইছে এবং ফাইনালি নভেম্বর মাসে অস্ট্রেলিয়া পার্টিসিপেটও করেছে মালাবার এক্সারসাইজে। তো অস্ট্রেলিয়া যোগদানের সাথে সাথে এটা একটা কোয়াড গ্রুপ হয়ে গেছে। তো আমাদের যে কোয়াড যে গ্রুপ অলরেডি আছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, তারাই এই মালাবার এক্সারসাইজে পার্টিসিপেট করছে। এটা একটা আর্মি বা ডিফেন্স গ্রুপিংস হিসেবে পরিণত হচ্ছে এই কোয়াড সাধারণত ইন্টারন্যাশনাল পলিটিক্সে চায়না বিরোধী একটি গোষ্ঠী হিসেবে চায়না এদেরকে দেখে, কারণ এই প্রত্যেকটি দেশই চায়নার যে গ্রোয়িং ইনফ্লুয়েন্স তাকে কাউন্টার করার জন্য একত্রিত হয়ে এই কোয়াডের আলোচনা চালাচ্ছে। তার মধ্যে মালাবার এক্সারসাইজও যোগ হয়েছে। এর পরের নিউজটি বাংলাদেশ রিলেটেড। বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরবর্তী যে অঞ্চল রয়েছে চিটাগংয়ের কাছে, সেখানে ভাসান চর বলে একটি জায়গা রয়েছে, যে ভাসান চরে রোহিঙ্গিয়া রিফিউজিদের শেল্টার তৈরি করা হয়েছে।
রোহিঙ্গা রিফিউজিরা সেখান থেকে বোট নিয়ে থাইল্যান্ডের দিকে তারা চলে যাচ্ছিল, তো এরকম কিছু অভিযোগও জমা পড়েছে। তো সেই জন্য এই রিফিউজিদের শেল্টার গড়ে তোলা হচ্ছে ভাসানচরে। এরপরে ইন্টারন্যাশনাল নিউজটি হাগিয়া সোফিয়া রিলেটেড। হাগিয়া সোফিয়া হচ্ছে একটি ইস্তাম্বুলে অবস্থিত একটি মিউজিয়াম, যেটা 1500 বছরের পুরনো ওল্ড মনুমেন্ট। এটা আদতে শুরু হয়েছিল এটা মস্ক ছিল। তো আমরা জানি মডার্ন টার্কির যে প্রতিষ্ঠাতা, এস্টাবলিশ করেছিলেন মডার্ন টার্কির যিনি, মুস্তাফা কামাল আতাতুর্ক, ইনি এই মস্কটিকে বা মসজিদটিকে মিউজিয়ামে কনভার্ট করেছিলেন। কারণ গ্রিক এবং সেই ব্রাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্গত যে মানুষেরা, তারা একে ক্রিশ্চিয়ান চার্চ বলে দাবি করে এসছে। তো ক্রিশ্চিয়ানদের কাছেও এটি একটি ধর্মীয় পবিত্র স্থান এবং মুসলিমদের কাছেও পবিত্র স্থান, দু গোষ্ঠীর দাবি ছিল বলে এটা মিউজিয়ামে পরিণত হয়েছিল। তবে খুব রিসেন্টলি টার্কির যে প্রেসিডেন্ট রেসিপ তাইয়িপ এরদোগান একে মিউজিয়ামে থেকে মস্কে পরিণত করেছেন। এটা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা মস্কে পরিণত করা নিয়ে বিতর্ক হয়েছে। এর পরের নিউজটি ইন্ডিয়া ইরান রিলেশন রিলেটেড। ইন্ডিয়া, ইরান, আফগানিস্তান এই তিনটি দেশ মিলে 2016 সালে একটি ট্রাইল্যাটারাল এগ্রিমেন্ট তৈরি করেছিল, যেখানে ইরানের একটি পোর্ট আছে, আমরা জানি চাবাহার পোর্ট, যেখানে ভারতের সহযোগে যে পোর্টটি তৈরি হয়েছে। তো চাবাহারে ভারতের কিছু ইনফ্লুয়েন্স আছে। তো সেই চাবাহার থেকে জাহেদান একটা রাস্তা তৈরি হবে, যেটা চাবাহার পোর্টকে কানেক্ট করবে। এই রাস্তাটি বিস্তৃত হবে, এক্সটেন্ডেড হবে জারাঞ্জ পর্যন্ত, যেটা আফগানিস্তান বর্ডারে অবস্থিত। তো এই চাবাহান জাহেদান লাইন টু জারাঞ্জ এই প্রজেক্টটা 2016 সালের এগ্রিমেন্ট অনুযায়ী এটা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু খুব ভারতবর্ষের যে ইরকন সংস্থাটি আছে ভারত সরকারের, তারা এর দায়িত্ব পেয়েছিল। কিন্তু খুব রিসেন্টলি ইরান ভারত থেকে এই প্রজেক্টের ব্যাপারে সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করে তারা এই চুক্তি থেকে বেরিয়ে এসে তারা নিজেরাই এই প্রজেক্টটিকে ডেভেলপ করার উদ্যোগ নিয়েছে এবং চায়না এর ক্ষেত্রে ইরানকে লোন দেবে বলে জানিয়েছে। এর পরবর্তী নিউজটি হচ্ছে জুলাই 2020-তে পোল্যান্ডের প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতলেন আন্দ্রেজ দুদা বলে একজন ব্যক্তি। আন্দ্রেজ দুদা পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এর পরবর্তী নিউজটি হচ্ছে চাইনিজ টেলিকম কোম্পানি হুয়াই, এদের ব্রিটেনে এন্ট্রিকে রেস্ট্রিকশন করে আনা হয়েছে, ব্রিটেন রেস্ট্রিক্ট করে দিয়েছে। আমরা জানি চাইনিজ টেলিকম কোম্পানিগুলোকে বিভিন্ন দেশেই 5G নেটওয়ার্ক রোল আউটের ক্ষেত্রে, হাই স্পিড মোবাইল যে নেটওয়ার্ক, তার ক্ষেত্রে সিকিউরিটি কনসার্নের জন্য অনেক দেশই অ্যালাউ করছে না। ব্রিটেন জুলাই মাসে চাইনিজ কোম্পানি হুয়াইয়ের এন্ট্রিকে রেস্ট্রিক্ট করেছে। এরপরে আমরা সায়েন্স সম্পর্কিত নিউজগুলো দেখে নেব, যেখানে আমরা দেখতে পাচ্ছি IIT মাদ্রাজ এরা জুলাই 2020-তে দাবি করেছে যে এদের রিসার্চাররা হলুদ বা টারমারিকের মধ্যে, আমরা যে বাড়িতে যে মশলা হিসেবে হলুদ বা টারমারিক ইউজ করি, তার মধ্যে এরা একটা ক্যান্সার প্রতিরোধ করার একটি এলিমেন্ট পেয়েছে, যার নাম কারকামিন। কারকামিন হচ্ছে এর পোটেনশিয়াল আছে টু কিল কার্সিনোজেনিক সেলস বা ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলতে পারে। তো এই কুরকুমিনের আবিষ্কার একটি উল্লেখযোগ্য ঘটনা। এর পরবর্তী ইম্পর্টেন্ট নিউজটি হচ্ছে IIT দিল্লি, ভারতবর্ষের একটি শিক্ষা প্রতিষ্ঠান, যারা ডেভেলপ করেছে RT-PCR বেসড করোনা ডিটেকশন কিট, যার নাম করোশিওর। RT-PCR, এই RT শব্দটির অর্থ হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। RT-PCR টেস্টে করোনায় যে RNA আছে, RNA ভাইরাসের যে RNA এলিমেন্ট আছে, তাকে DNA-তে কনভার্ট করা হয় এবং জানা হয় যে কত অ্যামাউন্টের স্পেসিফিক ভাইরাস কন্টেন্ট তার মধ্যে আছে। সেই অ্যামাউন্টটা যদি বেশি হয় তবে বলা হয় যে ভাইরাল লোডটা বেশি আছে। এইভাবে করোনা ডিটেকশন হয় এবং তার সাথে ভাইরাল লোডেরও ডিটেকশন এই টেস্টের দ্বারা হয়ে থাকে। এবার একটি ভ্যাকসিন সংক্রান্ত নিউজ, যদিও এটি করোনা ভ্যাকসিন সংক্রান্ত নিউজ নয়।
ভারতবর্ষের ডিসিজিআই মানে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এরা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দ্বারা ডেভেলপড সম্পূর্ণরূপে ভারতীয় একটি ভ্যাকসিনের অ্যাপ্রুভাল দিয়েছে, যা নিউমোনিয়ার ভ্যাকসিন হিসেবে কাজ করবে। নিউমোকক্কাল পলিস্যাকারাইড কনজুগেট ভ্যাকসিন ডেভেলপ করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনে, এবং এটা নিউমোনিয়ার ভ্যাকসিন হিসেবে কাজ করবে। এর অ্যাপ্রুভাল ডিসিজিআই 2020 জুলাই মাসে দিয়েছে। এর পরের নিউজটি অবিচুয়ারি রিলেটেড। জুলাই 2020-তে বিখ্যাত ক্রিকেটার এভারটন উইকস মারা গেলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছিলেন। 3 ডাব্লুস, 3জন ডাব্লু দিয়ে যাদের নাম, বিখ্যাত ক্রিকেটার যাদেরকে 3W বলা হয়, তাদের মধ্যে এভারটন উইকস একজন, আর বাকি দুজন হচ্ছেন ফ্র্যাঙ্ক ওরেল এবং ক্লাইড ওয়ালকট। এরপরে সরোজ খান, বলিউডের কোরিওগ্রাফার, বিখ্যাত ডান্সার, ইনি জুলাই 2020-তে মারা গেলেন। এরপরে C.S. শেষাদ্রি, ইনি একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান। স্বাধীনতা উত্তর যুগে ভারতবর্ষে একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিলেন ইনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে তার কাজ করেছেন। ইনি যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে শেষাদ্রি কনস্ট্যান্ট বলে অঙ্কে একটি কনস্ট্যান্ট আছে, যার আবিষ্কারক ইনি। 2009 সালে এনাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। ইনি জুলাই 2020-তে মারা গেছেন। এরপরে অমলা শঙ্কর, ইনি ভারত বিখ্যাত একজন ইন্টারন্যাশনালি ফেমড ডান্সার উদয় শঙ্করের স্ত্রী। ইনি জুলাই 2020-তে মারা গেছেন। ইনি নিজেও একজন বিখ্যাত ডান্সার এবং আর্টিস্ট ছিলেন, এবং 2011 সালে বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপরে আমরা স্পোর্টস সংক্রান্ত নিউজগুলো দেখে নেব। সেখানে আমরা দেখছি ভারতবর্ষে যে এখন সর্বোচ্চ ফুটবলের লিগ, ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল, এই আইএসএল ওয়ার্ল্ড লিগ ফোরামের প্রেস্টিজিয়াস যে লিগ গ্রুপ আছে তার মধ্যে ইনক্লুডেড হয়েছে। এটা ভারতের ফুটবলের ক্ষেত্রে একটা বড় সম্মান। এর পরবর্তী যে নিউজটি সেটা খুব ইম্পর্টেন্ট। 2018 সালের যে এশিয়ান গেমস হয়েছিল সেখানে 4x400 মিটার মিক্সড রিলে যে ইভেন্ট ছিল সেখানে ভারত দ্বিতীয় হয়েছিল এবং বাহারিন ফার্স্ট হয়েছিল। তবে বাহারিন টিমের ডোপিং ধরা পড়েছে, তাদের মেম্বাররা ডোপ করেছিল। এই ডোপ টেস্টে তারা ব্যর্থ হয়, তার ফলে ভারতকে খুব জুলাই 2020-তে এই গোল্ডটা দেওয়া হয়েছে, ফার্স্ট পজিশন দেওয়া হয়েছে এবং ভারত গোল্ডটা পেয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য হিমা দাস এই দলের একজন মেম্বার ছিলেন। এর পরের নিউজটা হচ্ছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে টেস্ট ক্রিকেট হয় সেই টেস্ট সিরিজের ট্রফিটার নতুন নামকরণ হয়েছে রিচার্ডস বথাম ট্রফি। ভিভিয়ান রিচার্ডস এবং ইয়ান বথাম, এই দুজন বিখ্যাত ক্রিকেটারের নামে এই ট্রফিটির নতুন নামকরণ হয়েছে রিচার্ডস বথাম ট্রফি। যেমন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে টেস্ট সিরিজ হয় তার নাম গাভাস্কার বর্ডার ট্রফি। এর পরের নিউজটি আর্ট এবং কালচার রিলেটেড। মধুবনী পেন্টিং বা মিথিলা পেন্টিং, এটা ভারতবর্ষের একটি বিখ্যাত পেন্টিং। এটা ভারতের বিহারের মিথিলা রিজিয়ানে প্র্যাকটিস হয়। এটা বহু পুরনো একটি পেন্টিং প্র্যাকটিস। এটা ধরে নেওয়া হয় 6th বা 7th সেঞ্চুরি BC থেকে এটা প্র্যাকটিস হয়ে আসছে। এতে ন্যাচারাল কালার ইউজ করা হয়, যেমন হলুদ রং হলুদ থেকে তৈরি করা হয়, কয়লা থেকে কালো রং তৈরি করা হয়, গাছের পাতা থেকে সবুজ রং তৈরি করা হয়। আর এই মধুবনী বা মিথিলা পেন্টিংয়ের গোটা পৃথিবীতে খ্যাতি রয়েছে। রিলিজিয়াস আইডিয়া নিয়ে এই পেন্টিং মেনলি করা হয় এবং কমপ্লেক্স জিওমেট্রিক্যাল প্যাটার্ন এতে দেখা যায়। কয়েকজন বিখ্যাত মিথিলা পেন্টিং বা মধুবনী পেন্টিংয়ের আর্টিস্ট হচ্ছেন গঙ্গা দেবী, মহাসুন্দরী দেবী, বাওয়া দেবী, ভারতী দয়াল, অবিনাশ কর্ণ। তবে যেটা উল্লেখযোগ্য যে এই পেন্টিংয়ে সবথেকে বেশি আর্টিস্ট মহিলারা। আর এটা রিলেটেড যে নিউজটা জুলাই 2020-তে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরেকজন ফেমাস মিথিলা পেন্টিংয়ের আর্টিস্ট রেমন্ত কুমার মিশ্রা। ইনি হ্যান্ড পেইন্টেড
মানে হাত দিয়ে মধুবনী পেন্ট করে মধুবনী মোটিফকে মাস্কের উপর পেন্ট করেছেন। কোভিড-19 পর থেকে মাস্ক আমাদের একটা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী হয়ে পড়েছে এবং তাতে মধুবনী পেন্টিং মোটিফ পেন্ট করেছেন মধুবনী পেন্টিংয়ের একজন আর্টিস্ট রিমন্ত কুমার মিশ্রা। এর পরের যে নিউজটি সেটা ইকোনমি রিলেটেড। সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেলের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আছে ফক্সকন। এরা ভারতের চেন্নাইতে অ্যাপেল আইফোন XR এবং আইফোন 11-এর ম্যানুফ্যাকচারিং শুরু করেছে, অ্যাসেম্বলিং শুরু করেছে। এছাড়া আরেকটি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার অ্যাপেলের আছে উইস্ট্রন। এদের আইফোন 7 এরা ভারতে ম্যানুফ্যাকচার করে বেঙ্গালুরুতে। তো ফক্সকন, উইস্ট্রন এরা যে ভারতে ম্যানুফ্যাকচার করছে আইফোন, এটা ভারতের মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর পরের নিউজটি হচ্ছে মিল্ক প্রোডাকশন নিয়ে। ভারত গোটা বিশ্বের লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক। ভারতের অ্যানুয়াল প্রোডাকশন 2018-19 মিল্কের ছিল 188 মিলিয়ন টন, 188 মিলিয়ন টন। তো ভারতে যে মিল্ক ইন্ডাস্ট্রি আছে এটা খুবই একটি সফল ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ মুভমেন্টে দুগ্ধ শিল্প উৎপাদনে ভারতবর্ষে একটা বিরাট সাফল্য লাভ করেছে এবং তার প্রধান ক্রেডিটটা যায় আমুলের কাছে। তো মিল্ক ইন্ডাস্ট্রি ভারতে খুব ভালো, গোটা বিশ্বে তার মার্কেট আছে এবং ভারতের মধ্যেও মিল্কের যথেষ্ট ডিমান্ড আছে, কনজামশন আছে। এটা ভেজিটেরিয়ান ডায়েটে মেইন প্রোটিনের সোর্স হিসেবে কাজ করে। এছাড়া মিল্কে অনেক অত্যাবশ্যকীয় ভিটামিন আছে। মিল্ক ইন্ডাস্ট্রি ভারতে যেটা রিস্ক আছে সেটা হচ্ছে সাসেপ্টেবল টু ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। মিল্ক প্রডিউসিং যে অ্যানিমালস আছে তাদেরকে সুস্থ রাখার জন্য নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় এবং তার রেসিডিউ যে এডিবল মিল্কটা আছে, প্রডিউসড যে মিল্কটা তার মধ্যে থেকে যায়। এটা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হিসেবে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি করতে এটা কিন্তু মুখ্য ভূমিকা একটা গ্রহণ করছে। এটা নিয়ে নজর দেওয়া দরকার। এরপরে ইকোনমি রিলেটেড নিউজটি হচ্ছে কোর সেক্টর যে আছে ভারতের ইকোনমিতে, সেই কোর সেক্টর জুলাই 2020-তে একটা রিপোর্ট বেরিয়েছে যেটা মে 2020 স্ট্যাটিস্টিক্স দিয়েছে। সেখানে 23% কন্ট্রাকশন ঘটেছে। কোভিড-19 ফলে অর্থনীতির যে দুরবস্থা তার একটি পরিচয় বহন করে এই কোর সেক্টরের কন্ট্রাকশন। সেখানে কোর সেক্টরে 23% কন্ট্রাকশন ঘটেছে। 8টি ইন্ডাস্ট্রি ভারতের কোর সেক্টরে আছে, এটা জানা খুব জরুরি। সে 8টি ইন্ডাস্ট্রি হচ্ছে পেট্রোলিয়াম, স্টিল, সিমেন্ট, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি, কোল, ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস। এর মধ্যে শুধুমাত্র ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি গ্রো করেছে, বাকি 7টি ইন্ডাস্ট্রি তাদের কন্ট্রাকশন ঘটেছে, যার ফলস্বরূপ 23% কন্ট্রাকশন ওভারঅল ঘটেছে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ভিডিওটি এখানেই শেষ হলো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তী মাসগুলির কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।